প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা কয়েকটি কোষীয় অঙ্গাণু সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে জানব গোলগি বডি। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট নালিকা, ফুসকা, চৌবাচ্চা বা ল্যামেলিন ন্যায় সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম গোলগি বডি। গোলগি বডিকে অবশ্য গোলগি যন্ত্র বা গোলগি ক্ষেত্র বলা হয়ে থাকে। গোলগি বডি চ্যাপ্টা, গোলাকার বা লম্বা হতে পারে। এরা সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি একত্রিত হয়ে অবস্থান করে। ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলগি 1898 সালে প্রথম পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষে এটি দেখতে পান এবং তাঁর নামানুসারে পরবর্তীকালে এই অঙ্গাণুর নাম রাখা হয়েছিল গোলগি বডি। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ লাইন যে ক্যামিলো গোলগি 1898 সালে প্রথমে তিনি এই পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে এটি দেখতে পান এবং তার নাম অনুযায়ী এই অঙ্গাণুটির নামকরণ করা হয়েছে গোলগি বডি। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডি সৃষ্টি হয়। এদেরকে ডিকটায়োজোম, ইডিওজোম বা লাইপোকন্ড্রিয়া নামেও অভিহিত করা হয়। প্রায় সব প্রাণীকোষেই এরা বিদ্যমান। আর একটি বিষয় এখানে জেনে রাখতে হবে, সেটি হচ্ছে গোলগি বডি কিন্তু বিভিন্ন নামে পরিচিত, তাই প্রত্যেকটি নামই কিন্তু জেনে রাখতে হবে। পরীক্ষায় যে কোনো একটি নাম থাকলে তখন কিন্তু বুঝে নিতে হবে এটি হচ্ছে গোলগি বডির গঠন চাওয়া হয়েছে। আসতে পারে ডিকটায়োজোমের গঠন বর্ণনা করো, সেক্ষেত্রে এটি কিন্তু গোলগি বডি, তাই প্রত্যেকটা নাম আমাদের ভালো করে জানতে হবে। গোলগি বডিতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, বিভিন্ন প্রকার এনজাইমের মধ্যে রয়েছে এটিপিএস, এডিপিএস, ট্রান্সফারেজ ইত্যাদি থাকে। কখনো ক্যারোটিনয়েডও থাকে। গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, কারণ গোলগি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে গোলগি বডিকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, সেক্ষেত্রে তার উত্তর কিন্তু এখানেই রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের গোলগি বডির পরিচিতি। এবার আমরা দেখব গোলগি বডির ভৌত গঠন। গোলগি যন্ত্রের কতগুলো চ্যাপ্টা থলে বা চৌবাচ্চা আকৃতির গঠনসমূহকে সিস্টার্নি বলে। এক বচনে একে বলা হয় সিস্টার্না। এবং কিছুটা অনিয়মিত নালিকা ও ভেসিকল সমূহকে ট্রান্স গোলগি নেটওয়ার্ক বলে। সিস্টার্নি একসাথে গাদা করে থাকে। প্রতিটি স্বতন্ত্র গাদাকে বলা হয় গোলগি বডি বা ডিকটায়োজোম। গোলগি যন্ত্রের প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে বলা হয় ট্রান্সফেস, আর কোষের কেন্দ্রের দিকের অংশকে বলা হয় সিসফেস। ট্রান্সফেস এর শেষ সিস্টার্না থেকে বলা হয় ট্রান্সফেজের শেষ সিস্টার্নাকে বলা হয় ট্রান্সসিস্টার্না এবং সিস ফেজের শেষ সিস্টার্নাকে বলা হয় সিস সিস্টার্না। মধ্যভাগের গুলোকে বলা হয় মিডিয়াল সিস্টার্না। সিস্টার্নির পাদদেশে অবস্থিত গোলাকার বৃহৎ তলের মতো গঠনগুলোকে ভ্যাকুল বলে। সবগুলো গঠন ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে একসাথে সংঘবদ্ধ অবস্থায় থাকে। 3 অংশে 3 ধরনের এনজাইম থাকে এবং এদের কাজও 3 ধরনের। প্রাণী কোষে সাধারণত গোলগি যন্ত্র কোষের এক জায়গায় একসাথে অবস্থান করে, কিন্তু উদ্ভিদ কোষে দৃশ্যত পৃথক পৃথক শতাধিক গোলগি বডি সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে। উদ্ভিদ কোষে গোলগি বডির প্রধান কাজ হল গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইড এ পার্শ্ব শৃঙ্খল সংযুক্ত করা এবং জটিল পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করা। তাই উদ্ভিদ কোষে গোলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। উদ্ভিদ কোষে গোলগি বডির আরেকটি উল্লেখযোগ্য কাজ হল কোষ প্রাচীর গঠন করা।
এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত দ্রব্যাদির ঝিল্লিবদ্ধ ভেসিকল ট্রানজিশন ভেসিকল সিস সিস্টার্না গ্রহণ করে এবং পর্যায়ক্রমিকভাবে মেডিয়াল সিস্টার্নার মাধ্যমে শেষ পর্যন্ত ট্রান্সসিস্টার্না হয়ে কোষের অন্যত্র বা প্লাজমা মেমব্রেনে চলে যায়। তাহলে আমরা যদি চিত্রটি লক্ষ্য করি, চিত্র 1.8 গোলগি বডি, তাহলে আমরা ভৌত গঠন সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবো। চিত্রের একেবারে উপরের দিকে যে অঞ্চল, এটি হচ্ছে কোষের কেন্দ্রীয় অংশ, আর নিচের দিকের যে অংশ যে প্লাজমা মেমব্রেন, এটি হচ্ছে কোষের বাহিরের দিকের অংশ, অর্থাৎ কেন্দ্র থেকে কোষের পরিধির দিকের অংশ। কেন্দ্রীয় অংশে নিউক্লিয়াস থাকে, আমরা জানি প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের সাথেই সংযুক্ত থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে অমসৃণ এবং অপরটি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সম্ভবত এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি যন্ত্রের সৃষ্টি হয়েছে, তাই এবং গোলগি বডি যেহেতু কোষের ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করে, তাই আমরা দেখতে পাবো এখানে যে কোষের কেন্দ্রীয় অঞ্চল থেকে কোনো একটি উপাদান কোষের পরিধির দিকে গোলগি বডির মাধ্যমে চলে আসতে পারে সহজেই। যেমন চিত্রে আমরা দেখতে পাচ্ছি একেবারে উপরের দিকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর নিচে রয়েছে ট্রানজিশন ভেসিকল। এই ট্রানজিশন ভেসিকলটি একটু নিচে রয়েছে সিস সিস্টার্না, কারণ আমরা জানি যে গোলগি বডির কেন্দ্রীয় দিকের যে ছোট নালিকা সেটি হচ্ছে সিস সিস্টার্না, আর পরিধির দিকের যে নালিকা তাকে বলা হয় ট্রান্স সিস্টার্না। তাহলে উপরের দিকের সেই নালিকা, প্রথম নালিকাটি হচ্ছে সিস সিস্টার্না, আর একেবারে নিচে এখানে রয়েছে ট্রান্স সিস্টার্না, আর মাঝখানের যে নালিকাগুলো এগুলো হচ্ছে মেডিয়াল সিস্টার্না। আর এদের ফাঁকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিশন ভেসিকল, এগুলো সিস সিস্টার্নার মাধ্যমে গোলগি বডিতে প্রবেশ করে এবং পরবর্তীতে ট্রান্স সিস্টার্নার মাধ্যমে গোলগি বডি থেকে বেরিয়ে যায়, অর্থাৎ সিক্রেটরি ভেসিকল হিসেবে গোলগি বডি থেকে এগুলো বেরিয়ে আসে এবং কোষের প্লাজমা মেমব্রেনের দিকে চলে যায়। তো এভাবে আমরা একটি চিত্রের মাধ্যমে গোলগি বডিকে ব্যাখ্যা করতে পারি। এবার দেখব হচ্ছে রাসায়নিক গঠন, অর্থাৎ কি কি উপাদান নিয়ে গোলগি বডি গঠিত হয়ে থাকে। গোলগি বডি আবরণীতে, অর্থাৎ এটি যেহেতু আবরণীবদ্ধ কোষীয় অঙ্গাণু, তাই এর আবরণী দ্বিস্তর বিশিষ্ট আবরণী রয়েছে। এর আবরণীতে প্রোটিন এবং 40 ভাগ লিপিড থাকে। এছাড়া এতে থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে ও ক্যারোটিনয়েড। বিভিন্ন ধরনের এনজাইম দ্বারা এদের থলিগুলো পূর্ণ থাকে। আর উৎপত্তি সম্ভবত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে উৎপত্তি হয়ে থাকে এই গোলগি বডি। গোলগি বডি কোষের বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করে থাকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইসোজোম তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা। প্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ হয় রাইবোজোমে, আর অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ হয়ে থাকে এই গোলগি বডিতে। কিছু এনজাইম তৈরি করা, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা, এটি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট তৈরি হয়ে থাকে আমরা জানি। প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করা, কোষস্থ পানি বের করা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করা, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্ভূত করা। এগুলো হচ্ছে গোলগি বডির গুরুত্বপূর্ণ কাজ। সবগুলো কাজ কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, পরীক্ষায় অনেক সময় এসে থাকে যে এই কোষীয় অঙ্গাণুটির কাজ ব্যাখ্যা করো। গোলগি বডির পর আরো একটি কোষীয় অঙ্গাণু সম্পর্কে আমরা জানবো এখন। এটি হচ্ছে লাইসোজোম। সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোজোম বলে।
লাইসো মানে হচ্ছে হজমকারী এবং সোমা অর্থ হচ্ছে বস্তু। তাহলে আমরা বলতে পারি যে কোষের মধ্যে হজমকারী বস্তুটি হচ্ছে লাইসোজোম। যদিও এটি একটি আবরণী দ্বারা আবৃত থাকে, তাই এটি কোষের মাঝে আলাদা অবস্থান করে। বহু সংখ্যক নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইম একটি দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে একটি লাইসোজোম তৈরি করে। তাহলে লাইসোজোম কিন্তু একই সাথে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে পরিচিত। পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে যে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে যে কোষীয় অঙ্গাণু তার গঠন বর্ণনা করো। এক্ষেত্রে লাইসোজোমের গঠন বর্ণনা করতে হবে। তাই বিভিন্ন কোষীয় অঙ্গাণুর সম্পর্কে বিস্তারিত আমাদের জানতে হবে, যাতে করে কোষীয় অঙ্গাণু থেকে যে কোনো ধরনের প্রশ্ন আমরা সহজেই অনুধাবন করতে পারি। এরপর প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুর আবিষ্কারক এবং আবিষ্কারের সাল সম্পর্কেও জানতে হবে। যেমন 1955 সালে দ্য দুবে এ ধরনের কোষ অঙ্গাণুর নামকরণ করেন লাইসোজোম। তাহলে লাইসোজোমের আবিষ্কারক হচ্ছেন দ্য দুবে এবং আবিষ্কার করেন 1955 সালে। উৎপত্তি: এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে এদের উৎপত্তি এবং গোলগি বডি কর্তৃক প্যাকেজকৃত। বিস্তৃতি: প্রাণীদেহে শ্বেতরক্ত কণিকা কোষে অধিক সংখ্যায় লাইসোজোম দেখা যায়। প্রায় সব প্রাণী কোষে, বিশেষ করে বৃক্ককোষ, অন্ত্রের আবরণী কোষেও লাইসোজোম আছে। আরবিসিতে লাইসোজোম থাকে না। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শ্বেতরক্ত কণিকায় অধিক সংখ্যক লাইসোজোম থাকে, কিন্তু লোহিত রক্ত কণিকাতে লাইসোজোম থাকে না। সম্প্রতি উদ্ভিদ কোষেও লাইসোজোমের ন্যায় স্পেরোজোম আবিষ্কৃত হয়েছে। এদেরকে অলিওজোম বলা হয়। এর আকারে ছোট, তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা এদের প্রধান কাজ। আমরা জানি যে উদ্ভিদ কোষে বিভিন্ন ধরনের তৈল জাতীয় পদার্থ সঞ্চিত হয়ে থাকে, তো এদেরকে তারা লিপিবদ্ধ করতে পারে, অর্থাৎ ঝিল্লিবদ্ধ করে অবস্থান করে। অলিওজোমের ঝিল্লি এক স্তর বিশিষ্ট বলে জানা যায়। এবার দেখব লাইসোজোমের ভৌত গঠন। লাইসোজোম সাধারণত বৃত্তাকার। এদের ব্যাস সাধারণত 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার। বৃক্ককোষের লাইসোজোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। প্রতিটি লাইসোজোম একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবদ্ধ থাকে। এদের ভ্যাকুওল ঘন তরলে পূর্ণ থাকে। তাহলে গঠন থেকে আমরা বুঝতে পারছি যে লাইসোজোম হচ্ছে খুবই ক্ষুদ্রাকৃতির একটি কোষীয় অঙ্গাণু এবং এটা মোটামুটি বৃত্তাকার এবং এর ব্যাস কিন্তু খুবই ছোট, 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার। এখানে মাইক্রোমিলি লেখা আছে, এটি হবে মাইক্রোমিটার। বৃক্ককোষের মাইক্রোমিটার বা মাইক্রন। বৃক্ককোষের লাইসোজোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। তাহলে বৃক্ককোষের যে লাইসোজোম সেটি এর থেকে সামান্য বড় হবে, তবে মূলত লাইসোজোম খুবই ক্ষুদ্রাকৃতির একটি কোষীয় অঙ্গাণু। যদি আমরা চিত্রটি লক্ষ্য করি লাইসোজোমের গঠন, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইসোজোমের চারপাশে একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণ রয়েছে এবং এর ভিতরে রয়েছে বেশ কিছু অপাচিত চর্বির মায়োলিন তন্তু। তারপর রয়েছে দানা, ভ্যাকুওল রয়েছে, আর সব থেকে বেশি পরিমাণে যেটি থাকে সেটি হচ্ছে পরিপাক এনজাইম। এই এনজাইমটি মূলত হাইড্রোলাইটিক এনজাইম। এরপর হচ্ছে রাসায়নিক গঠন। লাইসোজোমের আবরণী ঝিল্লি লিপোপ্রোটিন নির্মিত। মূলত অধিকাংশ কোষীয় অঙ্গাণুর ঝিল্লি হচ্ছে লিপিড এবং প্রোটিন নির্মিত, তাই এদের একত্রে বলা হয় লিপোপ্রোটিন।
ঝিল্লি দ্বারা আবদ্ধ অবস্থায় এতে প্রায় 40 ধরনের এনজাইম থাকে। উল্লেখযোগ্য এনজাইম হলো ডিএনএস, আরএনএস, অ্যাসিড লাইপেজ, এস্টারেজ, স্যাকারেজ, লাইসোজাইম ইত্যাদি। তাহলে লাইসোজোম মূলত এটা বিশেষ এক ধরনের অঙ্গাণু যেখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের এনজাইম বিদ্যমান থাকে। লাইসোজোমের কাজ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো লাইসোজোমের এনজাইম সমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয়। সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচে এরা কর্মক্ষম থাকে না। আমরা জানি পিএইচ যত নিচের 7 থেকে নিচের দিকে হয় সেটি হচ্ছে অম্লীয়, হতে পারে 6, 5, 4, অর্থাৎ অম্লীয় পরিবেশে এই লাইসোজোম কর্মক্ষম হয়, কিন্তু পিএইচ 7 বা তার উপরে থাকলে লাইসোজোম কর্মক্ষম থাকে না। তাই কোষের তেমন কোনো ক্ষতি হয় না। প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে এরা কাজ করে। এদের কাজ হলো এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে। তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো বিনষ্ট করে দেয়। এই কাজকে বলে স্বগ্রাস বা অটোফ্যাগি। এভাবে সমস্ত কোষীয় পরিপাক হয়ে যেতে পারে। একে বলা হয় অটোলাইসিস। এরা জীবদেহের অকেজ কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়। কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। এরা কোষে কেরাটিন প্রস্তুত করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইসোজোম অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে। তবে এখান থেকে পরীক্ষায় কয়েকটি ছোট প্রশ্ন এসে থাকে, যেমন ফ্যাগোসাইটোসিস কাকে বলে, অটোফ্যাগি কি, বা অটোলাইসিস বলতে কি বোঝায়। তো এগুলো কিন্তু এখানেই রয়েছে। আর তাই লাইসোজোমকে বলা হচ্ছে আত্মঘাতী থলিকা বা স্কোয়াড। লাইসোজোমের পর আরো একটি কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানবো, সেটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পরিণত কোষে সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস দেখা যায় তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। আবিষ্কার বিজ্ঞানী পোর্টার এবং তার সঙ্গীরা 1945 সালে সর্বপ্রথম যকৃৎ কোষে এটি আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণ করা হয় 1953 সালে। উৎপত্তি সাইটোপ্লাজমীয় ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি অথবা কোষ ঝিল্লি হতে এদের উৎপত্তি হয়। বিস্তৃতি অধিকাংশ ইউক্যারিওটিক কোষে এই অঙ্গাণু পাওয়া যায়, তবে বেশি থাকে যকৃৎ, অগ্ন্যাশয় ও অন্তঃক্ষরা গ্রন্থি কোষে। প্রকার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু প্রকার, মসৃণ এবং অমসৃণ। রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকলে তা অমসৃণ বা দানাদার হয়, রাইবোজোম না থাকলে মসৃণ বা অদানাদার হয়ে থাকে। ভৌত গঠন গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 3 প্রকার, যথা সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল। সিস্টার্নি এরা দেখতে অনেকটা চ্যাপ্টা, শাখাবিহীন ও লম্বা চৌবাচ্চার মতো এবং সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এগুলোর ব্যাস 40 থেকে 50 মিলিমাইক্রন পুরু। এগুলোর গায়ে অনেক সময় রাইবোজোম যুক্ত থাকে। ভেসিকল এগুলো বর্তুলাকার ফুসকার মতো 25 থেকে 50 মিলিমাইক্রন ব্যাস যুক্ত। টিউবিউল এগুলো নালিকার ন্যায় শাখান্বিত বা অশাখ। এদের ব্যাস 50 থেকে 190 মিলিমাইক্রন। এদের গায়ে সাধারণত রাইবোজোম যুক্ত থাকে না।
চিত্রে আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রথমে রয়েছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলোর গায়ে রাইবোজোম থাকবে অর্থাৎ দানাদার, এরা হচ্ছে অমসৃণ। আর যদি দানাযুক্ত না থাকে সেগুলো হচ্ছে মসৃণ। তাহলে চিত্রের ক্ষেত্রে আমরা দেখছি প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ত্রিমাত্রিক গঠন। ত্রিমাত্রিক গঠনটি অত ভালো বোঝা যাবে না। এরপর হচ্ছে অমসৃণ ঝিল্লি। অমসৃণ ঝিল্লির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অসংখ্য রাইবোজোম রয়েছে সিস্টার্নের গায়ে। এরপর মসৃণ ভেসিকল। ভেসিকল হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র থলির ন্যায় অংশ এবং এগুলোতে কোনো রাইবোজোম নেই। এরপর মসৃণ টিউবিউল। টিউবিউল হচ্ছে বিভিন্ন প্রকার শাখান্বিত বা অশাখ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ। এক্ষেত্রে টিউবিউল গুলো চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু টিউবিউল শাখান্বিত এবং কয়েকটি টিউবিউল অশাখ। এ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন। এরপর আমরা দেখব রাসায়নিক গঠন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধানত রাসায়নিক উপাদান হলো প্রোটিন 60 থেকে 70 ভাগ ও লিপিড 30 থেকে 40 ভাগ। এতে প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায়, যেমন গ্লুকোজ 6 ফসফেটেজ, সক্রিয় এটিপিএস, এনএডিএইচ, ডায়াফোরেজ ইত্যাদি। অমসৃণ জালিতে আরএনএ এবং গ্লাইকোজোম নামক ক্ষুদ্রাকার কণা থাকতে পারে। অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে মাইক্রোজোম বলে। পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন এসে থাকে যে মাইক্রোজোম কি। এটি তাহলে অমসৃণ রেটিকুলামের যে ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশ, এগুলো হচ্ছে মাইক্রোজোম। এরপর আমরা দেখব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। অমসৃণ রেটিকুলামে প্রোটিন সংশ্লেষিত হয়। অমসৃণ রেটিকুলাম যেহেতু রাইবোজোম সমৃদ্ধ, আর রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, তাই এখানে প্রোটিন সংশ্লেষিত হয়। মসৃণ রেটিকুলামে লিপিড, মতান্তরে বিভিন্ন হরমোন, গ্লাইকোজেন প্রভৃতি সংশ্লেষিত হয়। এটি লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। অনেকের মতে এতে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি হয়। রাইবোজোম গ্লাইকোজোমের ধারক হিসেবে কাজ করে। এরা কোষে অনুপ্রবেশকারী বিভিন্ন বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও কোষের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করে থাকে। তাহলে আজকের এই ক্লাসে আমরা 3টি গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানলাম: গলগি বডি, লাইসোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। 3টি কোষীয় অঙ্গাণুতেই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে। সিকিউ, এমসিকিউ হিসেবে এখান থেকে প্রশ্ন হয়, তাই এগুলো খুব ভালো করে পড়তে হবে। তাহলে আজকের আমাদের এই লেকচার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।